যতন খোলমখা নমস্কার। ত্রিপুরামথার এই যে কনস্টিটিউশনাল সলিউশনের দাবিতে আমরণ অনশন একটা অদ্ভুত অবস্থাতে এসে দাঁড়িয়েছে। অদ্ভুত রকম ভাবে কোনো কারণ ছাড়াই প্রায় বলা যায় এই আন্দোলনকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে মানুষ বিভ্রান্ত, সারা ত্রিপুরার মানুষ বিভ্রান্ত। সে ত্রিপুরাসা সম্প্রদায়ের মানুষ হোক, সে অন্য সম্প্রদায়ের মানুষ হোক, মানুষ বিভ্রান্ত যে কেন এত ঢাকঢোল পিটিয়ে আমরণ অনশনের মতন বড় বা সর্বোচ্চ আন্দোলন, বা যার পরে আর কোনো আন্দোলনই হয় না, যে আন্দোলন নিয়ে জীবন মরণের প্রশ্ন জড়িত হয়ে যায় পর্যন্ত, সেই আন্দোলনের ডাক দিয়ে মাত্র একটা ছোট্ট টেলিফোনে আন্দোলন ময়দান ছেড়ে একেবারে দিল্লি রওনা দেয়া হলো। কি এমন কারণ ঘটল? কি এমন বাধ্যবাধকতা? কি এমন প্রেশার পলিটিক্স? কি এমন দুর্বলতা? এটা কিন্তু এর উত্তর কিন্তু মানুষ এখনো কিন্তু খুঁজে পাচ্ছে না। আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তার একটু আগেও আমি ফেসবুকে চেক করলাম ত্রিপুরামথার যিনি প্রতিষ্ঠাতা তার ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ হিসেবে যে পেজকে বলা হয়েছে, কোনো আপডেট আছে কিনা। দেখলাম না, কোনো আপডেট নাই। দিল্লিতে যাওয়ার পর মানে গতকালকে আন্দোলন শুরু হওয়ার পর 24 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। 24 ঘন্টা দিল্লিতে যাওয়ার পরেও প্রায় একদিনের মতন সময় অতিবাহিত হয়ে গেছে। এখনো পর্যন্ত ত্রিপুরাবাসী অন্ধকারে রয়েছে, জানতে পারলো না যে কেন হঠাৎ করে আন্দোলন শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে অনশন মঞ্চ ছেড়ে দিল্লিতে যাওয়া হলো। তার মানে কি ত্রিপুরাবাসীর কাছে এমন কোনো বার্তা যাওয়াটাই স্বাভাবিক যে এই দলের প্রধান নেতার কোনো দুর্বলতা রয়েছে, অথবা এই দলটির কোনো দুর্বলতা রয়েছে যা দিল্লির নেতারা ভালো বোঝেন, যার কারণে দিল্লির নেতারা বা দিল্লির কোনো ব্যক্তি একটা ফোন করলেন মাত্র আর হই হই রই রই করে সব ফেলে দিয়ে দৌড়। এটা কিন্তু রাজনীতিতে খুব একটা মর্যাদা সম্পন্ন ব্যাপার হলো না, সম্মানজনক ব্যাপার হলো না। আমরণ অনশন তো বর্তমানেও চলছে মহারাষ্ট্রে মারাঠা সংরক্ষণের দাবিতে। আমরা দেখেছি আস্ত একটা সরকার সমস্যায় পড়ে গেছিল। এখনো মহারাষ্ট্রের রাজনীতিতে সেই আমরণ অনশনের প্রভাব বিদ্যমান। বিজেপি টেনশনে পড়ে গেছে যে আগামী লোকসভা নির্বাচনে এই অনশনের প্রভাব কতটুকু পড়বে। অনশন আন্দোলন এর আগে অনেকবার হয়েছে, যেখানে যেখানে হয়েছে সেখানে দেখেছি আস্থা রাষ্ট্রশক্তি টেনশনে পড়ে গেছে এবং এসে প্রায় হাতে পায়ে ধরে অনশন ভঙ্গ করানোর জন্য চেষ্টা করেছে। এখানে মাত্র একটা টেলিফোনে একটা দলের প্রধান, যে দলটা রাজ্যে বিধানসভায় প্রধান বিরোধী দল, চারটিখানি ব্যাপার না, সাধারণ ব্যাপার না। এই রাজ্যের মানুষ দুহাত দিয়ে ভোট দিয়ে দলটাকে আপনার প্রধান বিরোধী দলে পরিণত করেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা 35 বছর ক্ষমতা ভোগ করা সিপিএমকে আপনার সরিয়ে দিয়ে তার জায়গায় প্রধান বিরোধী দল করেছে। দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যে ক্ষমতা ভোগ করা কংগ্রেসকে পর্যন্ত প্রধান বিরোধী দল করেনি। বেশি দিন না, 2021 সালে দলটির জন্ম হয়েছিল, 23 সালে নির্বাচন। মাত্র 2 বছরের ব্যবধানে 2 বছরের একটা ছোট্ট শিশুকে প্রধান বিরোধী দল বানিয়ে দিয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষ। সেই দলের একটা মর্যাদা রয়েছে না। সাধারণ মানুষের কাছে বার্তা যাচ্ছে যে এই দলের নেতারা ক্ষমতা ভোগের জন্য শাসক দলের সঙ্গে মিলেমিশে রাজনীতি করতে চাইছে, তারা সরকারে যেতে চাইছে, তারা অ্যালায়েন্স করতে চাইছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে গত 1 বছর ধরে ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে নানান আলোচনা হয়েছে। এই দলটি তার যে দাবিগুলোকে সামনে রেখে মানুষের ভোট পেয়েছিল সেই দাবিগুলোর কথা এখন আর মুখে উচ্চারণই করে না। গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কথা তো বলেই না এখন আর।
খুব চতুরতার সঙ্গে একটা কনস্টিটিউশনাল সলিউশন, সাংবিধানিক সমাধান শব্দটা বের করেছে, দুইটা শব্দ একসাথে মিলিয়ে মানুষের সামনে রেখে দিয়েছে। আগে বলতো গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এখন আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড ভুলেও উচ্চারণ করে না। তো সাধারণ মানুষ, ত্রিপ্রাসা মানুষ অন্তত পক্ষে এর কারণে তাদের মধ্যে যে মোহভঙ্গ হচ্ছে, তাদের মধ্যে যে বিভ্রান্তি হচ্ছে, তাদের মধ্যে যে বিশ্বাসের অভাব দেখা দিচ্ছে, এটা কিন্তু এই ভিড় দেখলে বোঝা যায়। শুধু তা না, ফেসবুকে দেখেন না, ফেসবুকে ত্রিপুরামথার প্রতিষ্ঠাতার আগে ফেসবুকে কোনো একটা পোস্ট এলে যে রকম রিয়াকশন আসতো, যে ধরনের সমর্থন সূচক লাইক আসতো, যেরকম ভিউ আসতো, এখন দেখেন না গত কয়েকদিনের, আপনারা শুধু ফেসবুক পেজটাকে একটু ফলো করেন, চেক করেন যে আগের সঙ্গে গত 1 বছর আগে কিরকম ছিল আর এখন কিরকম। শুধু এতেই বুঝতে পারবেন যে মানুষের ঝোঁক কিরকম ভাবে কমে গেছে। কেন কমে গেছে, কেন বিশ্বাস কমে যাচ্ছে? কমে যাওয়ার একটা বড় কারণ হলো সিদ্ধান্তহীনতা, অথবা কোনো গোপন পরিকল্পনা, যেটা মানুষ মনে করছে। এটা ত্রিপুরা রাজ্যে ত্রিপ্রাসা রাজনীতির জন্য শুভ লক্ষণ না। এটা কোনো জাতপাত ভিত্তিক আলোচনা না, এটা কোনো সাম্প্রদায়িক আলোচনা না, এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও কোনো আলোচনা না, এটা সম্পূর্ণভাবে নিরপেক্ষ। ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসা রাজনীতিতে এখনো পর্যন্ত ত্রিপ্রাসাদের কোনো দাবিকে নিয়ে দৃঢ়তার সঙ্গে কেউ শেষ পর্যন্ত লড়াই করেনি, কম্প্রোমাইজ করে নিয়েছে। আজকেও কিন্তু কম্প্রোমাইজ করারই ঝোঁক দেখা যাচ্ছে, যদিও বারবার কম্প্রোমাইজ নেহে করুঙ্গা মুখে বলা হচ্ছে, বাস্তবে কিন্তু মানুষ দেখছে, আচরণে মানুষ দেখছে যে কম্প্রোমাইজ করার ঝোঁকটাই সবচেয়ে বেশি। এবং এ নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নাই, ব্যঙ্গ বিদ্রোহ হাসি ঠাট্টা হচ্ছে। ত্রিপ্রাসা মানুষ বিশ্বাস করতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না। গতকালকের আচরণটা ডেফিনেটলি সেরকমই ছিল। এবং এই আচরণে দিল্লি যে খুব সিরিয়াসলি এদেরকে, এই আন্দোলনকারীদেরকে নিচ্ছে না, বা ত্রিপুরামথাকে নিচ্ছে না, বা ত্রিপুরামথার সুপ্রিমোকে নিচ্ছে না, পরিষ্কার কথা, ত্রিপুরামথার প্রতিষ্ঠাতাকে দিল্লি যে খুব সিরিয়াসলি নিচ্ছে না, এটা তো এর আগে বিভিন্ন বক্তব্য বেরিয়ে এসেছে, প্রকাশিত হয়েছে, চিট করা হয়েছে এটাও বলা হয়েছে, ইগনোর করা হচ্ছে এমনটাও বোঝানো হয়েছে। সিরিয়াসলি নিচ্ছে না এটাও বোঝানো হচ্ছে। আর সিরিয়াসলি না নিচ্ছে না যে এটা তো গতকালকে একেবারে পরিষ্কার। কোনো একজন অফিসার যদি একটা ফোন করেন এবং সেই ফোনে কেউ আন্দোলনের ময়দান ছেড়ে চলে যায়, তাহলে কেন তাকে কেউ সিরিয়াসলি নেবে? আন্দোলনের ময়দানে আসার কারণই হলো যে দৃঢ়তার সঙ্গে এই আন্দোলন এমন সিচুয়েশন ক্রিয়েট করা, যখন এখানে আসবে, ময়দানে আসবে, প্রশাসন সরকার ময়দানে আসবে, আন্দোলনের অনশন মঞ্চে আসবে, সেখানে এসে আপনার হাত জোর করে দাঁড়িয়ে অনুরোধ করবে যে আন্দোলন বন্ধ করো, আমরা তোমার সঙ্গে আলোচনা করব। দরকার হলে সেখানে মিটিং হবে, আন্দোলনের মঞ্চে মিটিং হবে। উল্টো কি হলো, এইখান থেকে দৌড়ে দিল্লি চলে গেল। দিল্লি চলে যাওয়ার পর আজকে 24 ঘন্টা এখনো পর্যন্ত কোনো সেখান থেকে বার্তা এলো না যে কনস্টিটিউশনাল সলিউশন হয়ে গেছে। সেই জিনিসটা কি, এটা তো ভগবান জানে, আর যার মুখ থেকে সবসময় কনস্টিটিউশনাল সলিউশন শব্দটা বের হয় সে জানে, আর অন্য কেউ জানে না এটার মিনিং কি। এটা হয়ে গেছে, বা লিখিত রিটার্ন অ্যাসিওরেন্স, লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে না, কিচ্ছু করা হয়েছে না। কুছ মে লেকে আউঙ্গা, কুছ দুঙ্গা, দেনা চাতা হুঁ, এগুলো কিছু একটা হয়েছে, এরকম কোনো বার্তা এখনো পর্যন্ত আসেনি। কিন্তু যখন আমি ভিডিও করছি তখনও পর্যন্ত এরকম কিচ্ছু আসেনি। তার মানে কিসের কারণে দৌড়ে যাওয়া হয়েছে? এই দৌড়ে কি অনুরোধ করা হয়েছে, না আদেশ দেওয়া হয়েছে আসতেই হবে বলা হয়েছে, না প্লিজ আসুন এরকম বলা হয়েছে? এটাও কিন্তু কেউ জানে না। এটাও কিন্তু বলা হয়নি যে যাওয়াটা কি বাধ্যবাধকতা, না আসলেই এর কোনো যৌক্তিকতা আছে, কিছুই হয়নি। যার কারণে এই ত্রিপুরামথার এই যে অনশন আন্দোলন, যদিও এটা ত্রিপুরামথার আন্দোলন বা ত্রিপুরামথার ফ্ল্যাগ রাখা হয়নি, কিন্তু তবুও সবাই তো জানে যে ত্রিপুরামথার
নেতাদের উদ্যোগেই তো এটা। কিন্তু সেখানে কিন্তু কারোর চেহারাতেই খুব একটা সেই উৎসাহ, সে উত্তেজনা দেখা যাচ্ছিল না ভিডিওতে যে ছবি, নেতাদের মধ্যে আর কি। জানি না এটা কতটুকু তাদের সবার মত ছিল, সম্মতি ছিল, এক ব্যক্তির মানে ইচ্ছাতেই হয়েছে না সবার যৌথ সিদ্ধান্তে হয়েছে সেটাও স্পষ্ট না। কিন্তু আন্দোলনের মঞ্চ ছেড়ে এইভাবে চলে যাওয়া, এটা ম্যাচিওর্ড পলিটিক্স না, এটা ইমম্যাচিওর্ড পলিটিক্স, কোনো সন্দেহ নাই। এবং এর ফলে এই আন্দোলনটা দুর্বল হচ্ছে, বা এই রাজনৈতিক দলটিকেও মানুষ হালকাভাবেই নিচ্ছে। নেওয়ার কারণ কিন্তু অন্য কেউ না, বাইরের কাউকে দোষ দেওয়ার কোনো কারণ নাই। দোষটা কিন্তু থাকলে যারা দলটির পরিচালক, যারা আন্দোলনের পরিচালক, যারা এর মাথা, তাদের, অন্য কারণ না। দেখা যাক এই কুছ দেনা চাহতা হুঁ শেষ পর্যন্ত কুছ হয় কিনা, দে পাতা হয় কি নেই, এটা দেখার জন্য রাজ্যবাসী কৌতূহল থাকবে জানার জন্য। আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।